যে আমার রাইনো, আমাদের সবার প্রিয় রাইনো, সে কালকে থেকে প্রায় 30 বার বন্ধ হয়ে গেছে গুনে গুনে দেখতে গেলে। করালাম কাউকে দিয়ে, ওটা করালাম। সো নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু সৌভিক স্টোরিজ। তো আজকের প্ল্যান হচ্ছে, কোনো প্ল্যান নেই, আজকের প্ল্যান একটাই যে এই গাড়িটা, যে আমার রাইনো, আমাদের সবার প্রিয় রাইনো, সে কালকে থেকে প্রায় 30 বার বন্ধ হয়ে গেছে গুনে গুনে দেখতে গেলে। তো সেটাকেই আজকে যাচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে, সার্ভিস সেন্টার থেকে সারাবো। সারিয়ে দেখা যাক, মানে সারানো বা কি হয়। আমার যতদূর যা ধারণা যে এর আরপিএম কাকা দেখে এর আরপিএম ড্রপ হয়ে যাচ্ছে, তো আরপিএমটাকে সেটেল করাবো। হয়তো থ্রটাল বডি যদি প্রবলেম থাকে তো থ্রটাল বডি ক্লিন করাবো। যদি কারিগরে জমা রাখতে তো জমা দিয়ে চলে যাবো হচ্ছে সোজা কাজে। তো চলো আজকের ব্লগ এখানে শুরু করা যাক। তো জয় শিব শম্ভু, জয় মহাদেব। তো মহাদেবের নাম নিয়ে আজকের ব্লগ আমরা স্টার্ট করি। চলো, আমাদের এই গাড়ি মানে বেসিক্যালি BS6 কমপ্লাইন যে ইঞ্জিন, যে সিরিজের রয়্যাল এনফিল্ডের বা আদার্স যাই বলো, BS6 কমপ্লাইন ইঞ্জিন, সেই ইঞ্জিনের সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র নলেজ নেই। এটা একদম বাস্তব কথা। কারণ হচ্ছে পুরোপুরি এখানে ইলেকট্রিক্যাল, এবং সেখানে আমাদের যেটা মেন ইস্যু ফেস করতে হয়, আগে যারা কার্বোরেটর ইঞ্জিন চালিয়েছে তারা জানো, যদি কোনো কারণে আরপিএম ড্রপ হতো তো আমরা আরপিএম নর্মালি ইসে দিয়ে আমরা সেটেল করতে পারতাম, মানে স্ক্রু ড্রাইভার দিয়ে অথবা আরপিএম এর নাট ঘুরিয়ে আমরা সেটেল ডাউন করে দিতাম। বাট এইখানে থ্রটাল বডিতে এইসবের কোনো ফান্ডা নেই। তো এখানে একটাই ফান্ডা রয়েছে, যেটা হচ্ছে যাও সার্ভিস সেন্টার, গিয়ে ওখান থেকে এদের কাজ করাও। তো এর জন্যই আজকে আমাদের বেরোনো। আর যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো যে এই প্রবলেমটা আমার একবার এর আগেও হয়েছিল, দেন আমার সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওরা ঠিকঠাক করে দিয়েছিল। আবার কেন হচ্ছে এটার জন্য মেনলি সার্ভিস সেন্টার যাওয়া। তো আজকে আর মানে জানি না কাজে যাওয়া হবে কি হবে না। আগের দুটো ব্লগে তোমরা দেখেছো যে একটা হচ্ছে কাজ করতে গিয়ে কলকাতা সফর আমাদের হয়ে গেছিল, মানে কলকাতা ভ্রমণ হয়ে গেছিল। মানে মধ্যমগ্রাম থেকে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে মানিকতলা, দেন তারপর আমরা এদিক ওদিক কাজ বাজ সেরে দেন তারপর বাড়ি। তো অনেকটা বড় একটা আমাদের মানে কলকাতার মধ্যে রাইড হয়ে গেছিল। এর পরবর্তীকালেও সামনে পুজো আছে, যারা জানো, যারা বাঙালি রয়েছে, যারা বাংলায় থাকো, যারা জানো, এবং বাঙালি ছাড়াও অনেকেই জানে যে সামনেই আমাদের দুর্গাপুজো রয়েছে। তো দুর্গাপুজো যেহেতু রয়েছে, তো দুর্গাপুজোর সময় আমরা দুর্গাপুজোর ব্লগ আসবে, তার আগেও মহালয়ার, এবং মহালয়া ছাড়াও এছাড়াও দুর্গাপুজো রেডি, মানে কি করে প্রস্তুতি হয় এবং আমাদের শপিং, এই সব নিয়ে একটা ব্লগ আসবে, সব ইন্ডিভিজুয়ালি ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে আমাদের এই চ্যানেল সৌভিক স্টোরিজে অবশ্যই থাকো, এবং এটাই আশা করব। এবং অটো কাকা এক্ষুনি আমাদেরকে দিয়েছিল প্রায় চেপে। অটো কাকার আমি দোষ দেবো না, কারণ রাস্তাঘাটের অবস্থা এত সুন্দর এখানে যে কাকা অটো কাটানোর পর আমার দিকে চলে এসেছিল। যাই হোক, তাতেও কিছু করার নেই। তো চলো একটু গাড়িটা টেনে নিই, তারপর তোমাদের সাথে আবার ব্লগে দেখা হচ্ছে। আরে ভেতরে ঢুকে গেছে বাস, স্কুল বাস। তো এতে এক আলাদাই এক কিছুক্ষণের এন্টারটেনমেন্ট আমাদের সামনে চললো। টোটোওয়ালা সাইড দেবে না, বাস সাইড চাইছে, এই হচ্ছে আলাদাই লেভেলের এন্টারটেনমেন্ট চললো। তো এখন আর কি বলার আছে ভাই, চারিদিকে আজকে শুধু এন্টারটেনমেন্ট আমি দেখতে পাচ্ছি। আমার সাথে লোকের ঝামেলা হয়ে যাচ্ছে, বাসের সাথে টোটোওয়ালা ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে কি এই ব্লগটার নাম আমরা দিতে পারি ঝামেলা ব্লগ? বাট ঝামেলা সেরকম ভাবে আমরা কোনো দেখাই না, কারণ আমরা প্রমোট করি না। উই আর বিলিভ ইন পিস। তো আমরা বিলিভ করি পিসে, আমরা ঝামেলা চাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সময় নিজের মাথা যদি সটকে যায় তো ঝামেলা হয়ে যায়। তো চলো, এটাতে তো কিছু করার নেই। এখন যদি কেউ যদি ভাবো তুমি এই গলির থেকে, সামনে গলির থেকে বেরোয়,
তো সে হর্ন দেবে না, ঠিক আছে, বাট আমাকে হর্ন মেরে তাকে বোঝাতে হবে যে দেখুন আমি আসছি, আপনি কিন্তু বেরোবেন না। জেনুইনলি এটা পসিবল না, না। আমি একটা নর্মালি এরকম একটা স্পিডে ছিলাম, এরকম একটা স্পিডে আমি এখন বেরোচ্ছি, এখান থেকে কেউ বেরোচ্ছে তো অবভিয়াসলি সে হর্ন মারবে, সে অত জোরেই হর্নটা মারবে, বাট না মারলে সেখানে তো আমাদের হাতেও কিছু করার নেই। তো চলো যাক, বেশিক্ষণ তো সময় লাগলো না, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের সামনে। তো সামনে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, তো চলো গাড়িটা দিয়ে দিই, দেন তারপর দেখি কি প্রবলেম হয়েছে, প্রবলেম জেনে নিয়ে তারপর ব্লগে ফিরছি, চলো। তো সার্ভিস সেন্টারে পৌঁছানোর সাথে সাথে আমরা এখন বলি যে সার্ভিস করে নিয়ে যাওয়ার পর এই ধরনের আমাদের ইস্যু আসে, তো ওরা যথারীতি বাইকটাকে নিজেদের গ্যারেজে নিয়ে নেয় এবং ভেতরে গিয়ে র্যাম্পে তুলে বাইকের সব পার্জা পুর্জা খুলতে শুরু করে, এবং যখন সব খোলা হয়ে যায় তারপর ধীরে ধীরে ধরা পড়ে যে এটা অক্সিজেনের লাইন ইস্যু ছিল। যাই হোক, প্রবলেমটা ফাইনালি সলভ হয়েছে, বলেছে পরবর্তীকালে প্রবলেম হলে দেন তারপর বাকিটা দেখা যাবে, দেখা যাক কি হয়। 2000 years later. তো ফাইনালি গাড়ি হয়ে গেছে রেডি, আর আমার রাইনো একদম পারফেক্ট ডায়াগনোসিস করে, এবং এর সাথে আমি চেকও করতে বলেছিলাম যে আমার ইস্যুগুলো যে কোনো সফটওয়্যার গ্লিচ আছে কিনা অথবা ইলেকট্রিক্যাল ইস্যু আছে কিনা, তো সেগুলো দেখে দিয়েছে, তো সেরকম কোনো ইস্যু নেই। চলো, পুজোর আগে এই যে একটা হেলদি একটা চেক আপ হয়ে গেল না গাড়ির, এটা তো একটা বেটার হলো। আর সেকেন্ড হচ্ছে সামনে বিশ্বকর্মা পুজো, তো প্ল্যান আছে যে গাড়িটাকে পুজো দেবো, তো তার আগে একদম যে ভালো করে রেডি হয়ে গেল গাড়িটা। এটা একটা সবচেয়ে ভালো পার্ট হলো কি জানো, যে ছোট প্রবলেম যখন ধরা পড়লো তখনই আমরা সলিউশনটা যে বার করে নিলাম, এটাকে আগে সারিয়ে নিলাম। এবং সবচেয়ে বড় থ্যাঙ্কস টু রয়্যাল এনফিল্ড অ্যান্ড রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার, মানে সার্ভিস যেটা রয়েছে ওদের সার্ভিস ডিপার্টমেন্টটা, আমার এই প্রবলেমটার জন্য, যেহেতু আমি প্রায় 1 মাসের কাছাকাছি আমি সার্ভিস করেই নিয়ে গেছিলাম, গাড়ির যে সার্ভিস ছিল রেগুলার সার্ভিস, তো যেহেতু আমার প্রবলেম আসে তো অ্যাজ এ ফ্রি অফ কস্ট, মানে কোনো পয়সা নেয়নি, হ্যাঁ কোনো প্রোডাক্টের আমার লাগেনি, বাট কোনো পয়সা বা এই সার্ভিস করতে কোনো পয়সা নেয়নি। তো এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো রয়্যাল এনফিল্ডে। আমি এর আগে রয়্যাল এনফিল্ডে বাইক ইউজ করিনি, এর আগে আমার অ্যাপাচি ছিল, যেখানে আমি বলবো না বাট সব জায়গাতেই মোটামুটি কিছু না কিছু অন্তত চার্জ তো করেই, বাট এরা একদমই জিরো চার্জে আমাকে বিষয়টা করে দিল, তো থ্যাঙ্কস ফর দ্যাট। এবং গাড়ি একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে, হ্যাঁ একটু গাড়িটা ওয়াশ করানো আর মোবিলটা বদলানো, যেটা মেনলি আমার প্রয়োজন আছে। দেখা যাক আমি এটা কবে করতে পারি, মোবিলটাকে তাড়াতাড়ি বদলে নিতে হবে, কারণ বেশি আমি চাই না যে এই মোবিলটাকে দিয়ে চলতে। গাড়িটা ট্রিপ এফে পড়ে গেছে, তো গাড়ি প্রায় মোবিল বদলানোর পর 2500 কিলোমিটার চলে গেছে, 3000-এর কাছাকাছি এলেই এটাকে বদলে নেবো। এবং তারপরে কারণ হচ্ছে পুজোতে একটা আমাদের গাড়ি চলবে, আর তারপরে একটা যেটা আমাদের প্ল্যান আছে যে আমরা যাব হলো টাকি ওই অঞ্চলে, যে রাইডের একটা প্ল্যান হচ্ছে আমাদের, এখনো জানি না ওটা কবে ফুলফিল আমরা হবে, মানে প্ল্যানটা কবে ফুলফিল হবে, বাট একটা প্ল্যান হচ্ছে যে এখান থেকে বাইক নিয়ে আমরা টাকি পাকি ওই চত্বরটা এবং হাসনাবাদ, এবং ওখানে একটা স্পেশাল একটা সারপ্রাইজও থাকবে, যে মানে শুধু বাইকে করে ঘোরা না, ওখানে একটা স্পেশাল জিনিসও, মানে স্পেশাল বাহন বলা যায়, তাতেও আমরা ভ্রমণ করব, তো ওটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। তো চলো, গাড়ি যখন পুরোপুরি রেডি হয়ে গেছে, তো আপাতত যাওয়া যাক হচ্ছে সোজা বাড়ির দিকে, কারণ আজকে আর বাইরের কাজ হলো না, অনেকটাই লেট হয়ে গেল, 1:30 বেজে গেছে প্রায়, আর তো মনে হচ্ছে না ওদিকে আমি যেদিকের কাজ ছিল ওটা করতেও পারবো। তো চলো সোজা বাড়ির দিকে যাওয়া যাক। তো তাড়াতাড়ি ফটাফট বাইকটাও চালিয়ে নি, তোমরাও টাইম ল্যাপস দেখে নাও, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো প্রায় চলে এসেছি বোট ঘরের কাছাকাছি। তো তোমরা টাইম ল্যাপস দেখলে, হ্যাঁ, তবে গাড়িটা এখনো ধোয়াতে যেতে পারিনি। দেখা যাক, গাড়িটা ধোয়াতে যাব। এখন রয়েছি রাস্তায়, এখানে আমাদের সামনেই মুড়াগাছা। তো সেই মুড়াগাছার এখানে মানে কোলাই রোডটা জাস্ট ওপার করে যেদিকে আমার বাড়ি ওই সাইডে একটা ডিটেলিং ক্লাব নামে একটা নতুন মানে বাইক এবং কার ওয়াশ এবং ডিটেলিং এর একটা জায়গা খুলেছে। তো প্ল্যান আছে আজকে হচ্ছে আমি যেখান থেকে পার্সোনালি গাড়ি ধোয়াই বা ওয়াশ করাই বা নর্মালি সার্ভিস, তো আমি সার্ভিস সেন্টার থেকেই করাই। আমি বাইরে সাধারণত সেরকম কোথার থেকে এটা করাই না, কারণ ইন কেস এনি ইস্যু আমি তাদেরকে বলতে পারি। ঠিক আছে, মানে আজকেও আমি যখন সার্ভিস করছিলাম তখন আমার বলছিল যে তুমি বাইরে কোথার থেকে গাড়ি করেছ না, মানে যে জানে আমার বেসিক্যালি যে এখানকার বলতে পারো সেলস পার্সন রয়েছে, তারা জানে যে আমি এখান থেকে করাই, তাদের সাথে আমার পরিচয় রয়েছে খুব ভালো। তো যিনি সার্ভিস করে সেই ছেলেটা আমার বলছিল যে তুমি কি বাইরে থেকে গাড়ি করো? যে না বাইরে থেকে। বলছি না বাইরে থেকে হতে পারে গাড়ি মনে হচ্ছে না দাদা, বাইরে থেকে কোনো গাড়ির কোনো চান্স নেই করানো, কারণ আমি করাই না পার্সোনালি। একটাই কারণ যে গাড়ি একজনের হাতে থাক, গাড়ি একটা জায়গায় হাতে থাক, সেখানে আমার কি হবে ইনকেস এনি ইস্যু সে জানবে যে গাড়িটার কি প্রবলেম হয়েছে। ঠিক আছে, কোনো মানে যদি আমি 3-4 জনকে দিয়ে কাজ করাতে থাকি, কাউকে দিয়ে এটা করালাম, কাউকে দিয়ে ওটা কাউকে দিয়ে এটা করালাম, কাউকে দিয়ে ওটা করালাম না, তখন খুব প্রবলেম হয়ে যায়। তো সুতরাং এই জিনিসটা অলওয়েজ বি মাথায় রাখো যে কোনো সময়ের জন্যই এটা করো না যে তোমরা 3-4 জনকে দিয়ে কাজ করো, চেষ্টা করো এক জায়গায় কাজ করো। আর আমি কেন সার্ভিস সেন্টার প্রেফার করি, এর পেছনে একটা বহুত বড় রিজন হচ্ছে সার্ভিস সেন্টারে এই ধরনের বাইক সব থেকে বেশি যায়। আমি 4-5 জন মানে যেখানে আমি নর্মাল সার্ভিস করে যেসব জায়গায় তুমি যদি ভালো করে গিয়ে দেখো, তুমি দেখবে যে ওখানে 4-5 রকমের বাইক করে, তো ফলে ওরা অনেক ধরনের বাইক করে। বাট সার্ভিস সেন্টারে সুবিধাটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে সাধারণত রয়্যাল এনফিল্ডেরই যে কোনো বাইক ওখানে সার্ভিস হবে, ক্লাসিক হতে পারে, হান্টার হতে পারে। তো ওরা সারাদিনের মধ্যে এই বাইক অনেক ধরনের সারাচ্ছে। তো এখানে কোনো ছোটোখাটো ইস্যু যেগুলো হয়তো বাইরের কেউ হট করে ইজিলি ধরতে পারলো না, তারা ধরে নেবে, কারণ তারা জানে, কারণ তারা এইটার উপরই স্কিল্ড হয়েছে, অন্য কিছুর উপর স্কিল্ড হয়নি। হয়তো তারা অন্য বাইকও সারাতে পারে, হয়তো মানে অনেক বেটার পারে, বাট তারা এটার উপরে সবচেয়ে বেশি স্কিল্ড রয়েছে। তোর জন্য আমি প্রেফার করি। আর মধ্যমগ্রামে যেখানে আমি সার্ভিস করাতে যাই, আমি বলবো যে খুব ভালো সার্ভিস সেন্টার, কারণ হচ্ছে আমি খুব স্যাটিসফাইড। যতবার আমার ইস্যু হয়েছে গাড়িতে, কোনো ছোটোখাটো ইস্যু এমন হয়েছে যে এমন ছোট ইস্যু যেটা আমি হয়তো বাইরে থেকে করে নিতে পারি। আমার অনেক সার্ভিস সেন্টার আছে যারা বলেছে যে তুমি বাইরে থেকে করি না, মানে এরকম অনেক সার্ভিস সেন্টার আছে যারা আমাকে এই ডায়লগটা দিয়েছে যে কোনো প্রোডাক্ট দিয়েছে, ঠিক আছে তুমি বাইরে থেকে লাগিয়ে নাও, যেমন হচ্ছে একটা ব্রেক প্যাড তুমি বাইরে থেকে লাগিয়ে নাও, বাট সেখানে ঠিক আছে ওরা ব্রেক প্যাড আমাকে লাগিয়েও দিয়েছে এবং খুব হিউজ যে চার্জ নেয় তাও না। তো যাক, ভালো, বেশ মানে সার্ভিস আমি খুব স্যাটিসফাইড রয়্যাল এনফিল্ডের এই অন্তত এই সার্ভিস সেন্টারটাকে নিয়ে। তো সামনে ডিটেলিং ক্লাব, যেখান থেকে আজকে প্ল্যান আছে গাড়িটা ওয়াশ করানো। দেখা যাক, কারণ আমি জানি না এটা বন্ধ না খোলা থাকে। যদি বন্ধ থাকে, যদি আজকে বলে যে এখন হবে না, গাড়ি রেখে যেতে হবে, তাহলে তো হবে না। যদি বলে যে হ্যাঁ দাঁড়িয়ে হয়ে যাবে, তাহলেই আমি করিয়ে নেব। দেখা যাক কি হয়। তো চলো একবারে ডিটেলিং ক্লাবে গিয়ে গাড়ি ওয়াশের টাইম ল্যাপসের সাথে, টাইম ল্যাপস স্লোমো যাই বলো, গাড়ির ওয়াশের সিনেমেটিক শটের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো আনফর্চুনেটলি ডিটেলিং ক্লাব যেখানে আমি বলছিলাম সেখানে তো হবে না, আর কি কপালটাই খারাপ। তো চলো, আজ তো আর গাড়ি ধোয়ানো হলো না, পরে দেখা যাক যদি গাড়ি ফাড়ি ধোয়ানো হয়। তো চলো তাহলে আজকের মতো আমাদের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, আর এন্ডের সাথে বৃষ্টিও শুরু হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করি। স্টে টিউন, গুড বাই। অ্যান্ড অবশ্যই নিচে দেখবে একটা বাটন আছে যেটা সাবস্ক্রাইব বাটন, তার পাশে একটা বেল আইকন রয়েছে, দুটোই অবশ্যই ক্লিক করে দিয়ে যাও, যাতে আমরা কোনো ভিডিও যাতে আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো টাটা, গুড বাই।
তো আমার সামনের যে মিল্ক ভ্যানটা, ওই মিল্ক ভ্যানে একটা নতুন টাইপের আমি লক দেখতে পেয়েছি। আমি জানি না এক্স্যাক্টলি লকটা কি বৃত্তান্ত, বাট এটা হয়তো কোনো পাস কোড দিয়ে খোলে, হয়তো 1 2 3 4 লেখা রয়েছে, তো মানে এরকম কোনো কোড দিতে হয়, সেই কোডের মাধ্যমে খোলে। তো বুঝতে পারছো তো, মানে ব্যাপারটা মিল্কেরও কত, মিল্ক ভ্যানেরও কত সিকিউরিটি, মানে ব্যাপারটাই আলাদা।